আর দেখ এই যে চ্যাপ্টারটা পড়াচ্ছেন এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট, ঠিক আছে, অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট। তো ফার্স্ট ফ্লো চার্ট কাকে বলে? ধর একটা যে কোনো প্রসেস, ঠিক আছে, একটা যে কোনো প্রসেসকে যখন সলভ করছি তখন স্টেপ বাই স্টেপ তাকে লিখতে হয়। তো যে কোনো ক্ষেত্রে মানে রিয়েল লাইফের বল বা যে কোনো ক্ষেত্রে বল, যখন যে কোনো প্রসেসকে আমরা যখন জেনারেট করছি তখন তার একটা স্টেপ বাই স্টেপ সলিউশন হয়। মানে ধর তোকে যদি সিম্পল বলি যে তুই চা করবি কী করে, তো চা করার ক্ষেত্রে প্রথমে জল নাও, চা পাতা নাও, চিনি নাও, এগুলোকে একসাথে করো, ফোটাও, ছাঁকো, এই স্টেপগুলো। তো ফ্লো চার্ট কি বলছে, দেখ এই পার্টিকুলার পার্টগুলো দেখবি, বলছে ফর সলভিং এ পার্টিকুলার প্রবলেম সিম্পলি প্রেজেন্টেড বাই স্টেপ ডেমনস্ট্রেটেড, স্টেপ বাই স্টেপ যখন ডেমনস্ট্রেট করা হয় ইজ নোন অ্যাজ ফ্লো চার্ট। দ্য অ্যারোস ইন্ডিকেট ডিরেকশন, এখানে অনেকগুলো অ্যারো দেওয়া হয়, ঠিক আছে, এরম এরম করে এইরকম অ্যারো, এইরকম অ্যারো, এরম অ্যারো দেওয়া থাকে, এইরকম অ্যারো দেওয়া থাকে। এই অ্যারো কী করে? এই অ্যারোগুলো ইন্ডিকেট করে যে ফ্লোটা মানে কোডটা কোন দিকে যাবে, ফ্লো অফ ডিরেকশন যেটা কোডটা। দ্য অ্যারোস ইন্ডিকেট দ্য ডিরেকশন টুয়ার্ডস হুইচ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম ইজ প্রসিডিং, মানে প্রবলেমটা কোন দিকে প্রসিড করছে, মানে প্রবলেমের যে সলিউশনটা সেটা কোন দিকে প্রসিড করছে সেটা আমাদের এই অ্যারোগুলো দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। বলছে দেখ এবার দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং ফ্লো চার্ট, এটাও পড়তে হবে। অ্যাডভান্টেজ অফ ইউজিং ফ্লো চার্ট কী জিনিস? বলছে ইন দিস মেথড ডিফারেন্ট জিওমেট্রিক ফিগার্স, বিভিন্ন ধরনের ফিগার ইউজ করি জিওমেট্রিক, যেমন ওভাল শেপ, যেমন রেক্ট্যাঙ্গুলার শেপ, যেমন তারপরে বিভিন্ন আছে একটা ডায়মন্ড শেপ, এরকম জিওমেট্রিক ফিগার্সগুলোকে আমরা এখানে ইউজ করি ফর ডিফারেন্ট ইনস্ট্রাকশন আর রিটেন ইন সিম্পল অ্যান্ড প্লেন ইংলিশ, ঠিক আছে। এই জিওমেট্রিক যে ফিগার তার মধ্যে খুব সহজ ইংলিশ লিখতে, খুব সিম্পল ইংলিশ। ইন দিস মেথড দ্য সলিউশন অফ প্রবলেম ইজ ডিটারমাইন্ড ইজিলি অ্যান্ড ইজ লেস টাইম, যে কোনো প্রবলেমের সলিউশনটাকে খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যাই, খুব অল্প সময়ের মধ্যে, ভেরি শর্ট টাইমে আমরা যদি কোনো প্রবলেমের সলিউশন পেতে চাই তো আমাদের লাগছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট আর ভেরি ইউজফুল ইন ডিবাগিং প্রসেস বলতে কী বোঝায়, এই পয়েন্টসগুলো পড়বি। ডিবাগিং কথাটার মানে হচ্ছে কি রেকটিফাইং এরার, যদি কোনো এরার হয় সেই এরারটাকে রেকটিফাই করার জন্য আমাদের ডিবাগিং একটা খুব ইম্পর্ট্যান্ট। বাগ মানে হচ্ছে এরার, ডিবাগ মানে হচ্ছে এরারটাকে রেকটিফাই করা। আচ্ছা এইবার দেখ এই ফ্লো চার্টের না কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে, সেটাও পড়তে হবে। সামটাইমস দ্য কমপ্লেক্সিটি অফ ইমেজেস ইনক্রিজেস গ্রেটলি ফর সলভিং কমপ্লেক্স প্রবলেম। মানে কি? মানে শুধু একটা প্রবলেম যেটা বিশাল কমপ্লেক্স, সেই কমপ্লেক্স প্রবলেমকে যখন ফ্লো চার্ট দিয়ে করলাম সেটা এতটা ইটসেলফ কমপ্লেক্স হয়ে গেল যে দেখছে সেটা বুঝতে পারবে না, বুঝলো একটা। নেক্সট কি ডিফিকাল্টি অ্যারাইজেস ইন রিভাইসিং অ্যান্ড রিভার্সিং দ্য ড্রন ফ্লো চার্ট। যদি ফ্লো চার্টটাকে উল্টো দিক দিয়ে লিখতে যাই, রিভার্স থেকে যদি দেখতে চাই তখন কিন্তু ফ্লো চার্ট বুঝতে পারবো না, কারণ ওর যে ফ্লো ডায়াগ্রাম যেটা আছে মানে যে অ্যারোগুলো, ওই অ্যারোগুলোকে উল্টো দিক থেকে ব্যাক সাইড থেকে যদি আমি এটাকে প্রসিড করি বোঝা যাবে না। এরপর নেক্সট কী হচ্ছে, বলছে ইউজার হ্যাজ টু রিমেম্বার অল দ্য সিম্বলস আর জিওমেট্রিক সিম্বল আর ইউজ। একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যেখানে তুমি এই ফ্লো চার্ট করা মানে কি, তুমি তো বিভিন্ন জিওমেট্রিক সিম্বলস ইউজ করছো, এই সিম্বলসগুলোকে যে ইউজার যদি মনে না রাখতে পারে তাহলে সে কখনোই প্রপার ফ্লো চার্ট ড্র করতে পারবে না। এবার দেখ এই যে ফ্লো চার্টের জন্য যে সিম্বলসগুলো ইউজ করা হয় সেই সিম্বলসগুলো কী কী। ফার্স্ট যে সিম্বলটা আসে এটা হচ্ছে 1 নম্বর সিম্বল, এটা হচ্ছে এই ওভাল শেপটা। ওভাল শেপটা কী করে, ধর কোনো প্রসেস স্টার্ট করব বা এন্ড করব, তাহলে কি ফ্লো চার্টের বিগিনিংয়ে এরকম স্টার্ট বলে লিখতে হয়, এন্ডে যখন হয়ে গেল ফ্লো চার্টটা কমপ্লিট হয়ে গেল তখন এন্ড বলে লিখতে হয়। নেক্সট আসছে কি এই প্যারালালোগ্রামটা, এই প্যারালালোগ্রামটাকে আমাদের ইনপুট আউটপুট বক্সও বলে, ঠিক আছে। ধর একটা ফ্লো চার্টের মধ্যে কোনো কিছু ইনপুট নেবো বা কোনো আউটপুটকে শো করব, ইনপুট নেওয়া বা আউটপুটকে শো করার জন্য আমাদের এই প্যারালালোগ্রামকে ইউজ করতে হয়, বুঝলো। প্যারালালোগ্রামটা মেনলি ইউজ হয় ফর টেকিং ইনপুট, এটা হচ্ছে এটাকে বলে ইনপুট স্ল্যাশ আউটপুট বক্স, এটাকে বলে ইনপুট আউটপুট বক্স। এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। নেক্সট আসছে সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারটা কী বলে, এটাকে বলা হয় জেনারেল প্রসেসিং বক্স, জেনারেল প্রসেসিং বক্স, ঠিক আছে। ধর কোনো ক্যালকুলেশন করছি, সিম্পল ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনগুলো ধর বললাম কীরকম হলো, দুটো নাম্বারকে যোগ করে তাকে সি এর মধ্যে রাখবো, তাহলে কী করবো কি সি ইকুয়ালস টু এ প্লাস বি, এইরকম জিনিসগুলো করতে গেলে এই জেনারেল প্রসেসিং বক্স বা রেক্ট্যাঙ্গুলারের মধ্যে ইউজ করতে হয়। এস ইকুয়ালস টু এস প্লাস আই, জেনারেল প্রসেসিং।
এরপরে এই যে পার্টটা দেখছিস তোরা, এইটাকে বলা হয় ডিসিশন বক্স। এটাকে কি বলে? ডিসিশন বক্স। যখন কোনো কন্ডিশন ইউজ করছি, ঠিক আছে, শর্ত, ঠিক আছে, এই শর্তটা লেখার জন্য আমাদের এই ডিসিশন বক্সটা লাগে। দেখো শর্তটা কী হতে পারে? ট্রু হতে পারে, বা ইয়েস হতে পারে, নো হতে পারে। যদি ইয়েস হয় তাহলে একদিকে যাবে, যদি নো হয় তাহলে একদিকে যাবে। সবসময় যে ইয়েস হয় মানে বাঁ দিকে যাবে এখানে দেওয়া আছে মানে এরকম নয়। তুমি ইয়েস হলে ডান দিকেও লিখতে পারো, নো হলে বাঁ দিকেও লিখতে পারো। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে ইয়েস হলে তোমাকে বাঁ দিকে, এখানে বইতে দেওয়া আছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন কি এটা বাঁ দিকেই যাবে ডান দিকে, এরকম কোনো ব্যাপার নয়। এটা ডায়মন্ড শেপ ইউজ করা হয়, ডায়মন্ড শেপ, এটাকে বলে ডিসিশন বক্স। ধর বললাম, এখানে বললাম কি দুটো নাম্বার, ঠিক আছে, এই দুটো নাম্বার ধর এ আর বি দুটো নাম্বার রয়েছে, ঠিক আছে। এবার করলাম কি এরমভাবে একটা ডায়মন্ড বক্স লিখলাম। লিখতে হয় কি ইজ এ গ্রেটার দ্যান বি, এ কি বি এর থেকে বড়? ইয়েস হতে পারে, যদি ইয়েস হয় তখন এইদিকে গেল, যদি নো মানে যদি এ বি এর থেকে বড় না হয় তাহলে নো এইদিকে যাবে, এইরকমভাবে। বোঝালো? একটা ক্লিয়ার হলো? এই অ্যারোগুলোকে বলা হয়, এই যে অ্যারো যে দিচ্ছি এই অ্যারো এরকম হয়, উপর দিকে এরম অ্যারো থাকে, এরম অ্যারো থাকে, এইগুলোকে বলা হয় দিস আর কল ফ্লো লাইন্স। ফ্লো লাইন্স কী করে? ডেটাটা কোন দিকে ফ্লো হবে। ধর বললাম কি প্রথমে স্টার্টের পর দেখ অ্যারো দেওয়া আছে মানে কি এরপর নিচে এসে এইটা এক্সিকিউট হবে। ইনপুট নেবে এ বি, ইনপুটের জন্য কি বলেছিলাম প্যারালোগ্রাম নিতে হয়, এ বি ইনপুট নিল, তারপর নিচে চলে গেলো, ঠিক আছে। এইবার এই সার্কেলগুলো কী করা হয় বলছে ইফ এ ফ্লো চার্ট অফ এ লং প্রবলেম ডাজ নট ফিট কারেন্ট পেজ, যদি এরম হয় একটা বড় প্রবলেম নিয়েছি, সেই প্রবলেমটা একটা কারেন্ট পেজের মধ্যে আমার ঢুকছে না, তখন কি করব? দেয়ার রিমেন্স নো স্পেস ফর কানেক্টার সিম্বল। যদি কোনো, এগুলোকে বলে দিস আর অ্যাকচুয়ালি কল দ্য কানেক্টার্স, ঠিক আছে, এগুলোকে বলা হয় দিস আর কল কানেক্টার্স, এগুলোকে বলে দিস আর কল কানেক্টার্স। তো কানেক্টিং বক্স, তো এই ধর একটা এরকম হলো যে ইয়েস নোর এই যা এখানটা তোর পাতাটা শেষ হয়ে গেছে, তখন আমরা গোল করে ওয়াই এর গোল করে দেবো, মানে কি এর পরের পেজে পরের পার্টটা করবো। বোঝালো একটা? এই হচ্ছে কেসটা আমার। আচ্ছা, এই যে স্টেটমেন্টটা নিয়েছি এটা জিওমেট্রিক ফিগারে কিছু নাম নেই, এই সিম্বলটা ইউজ করা বল দিস সিম্বল ইজ ইউজ টু সলভ আ প্রবলেম, একটা প্রবলেমকে সলভ করার জন্য, অথবা কিছু প্রিন্টারে প্রিন্ট করতে চাইছি, সেই প্রিন্ট করার ক্ষেত্রে দেখ প্রিন্টে করার ক্ষেত্রে আমাদের ইনপুট আউটপুট বক্সও নেওয়া হয়, জেনারেল প্রসেসিং বক্স নেওয়া হয়, ইনপুট আউটপুট বক্স মানে প্যারালালোগ্রাম নেওয়া হয়, এটাও নিতে পারি। দেখ কীরকম বললাম, স্টার্ট ইনপুট ভ্যালু এ দিয়ে প্রিন্টে, এইরকমভাবেও কিন্তু প্রিন্ট নেওয়া যায়, ঠিক আছে। দিস ওয়ে ইউ ক্যান অলসো টেক দ্য প্রিন্ট। ক্লিয়ার হলো? তাহলে এই যে সিম্বলসগুলো আছে, সিম্বলসগুলো কিন্তু তোকে ভালো করে মাথায় রাখতে হবে। দেখ মেন সিম্বল কোনটা? মেন সিম্বলগুলো হচ্ছে কি এইটা, স্টার্ট স্টপ, প্যারালালোগ্রাম ফর টেকিং ইনপুট অ্যান্ড আউটপুট, জেনারেল প্রসেসিং বক্স এটা, ডিসিশন এটা, ফ্লো কন্ট্রোল এটা, এই পাঁচটা 1 2 3 4 আগের দুটো, আর এই 1 2 3 এই পাঁচটা কিন্তু আমার মেন, এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এছাড়া রয়েছে কি, এছাড়া দেখ এরকম রয়েছে একটা, এই বক্সটা কি করা হয় বলছে দিস ইউজ টু সলভ এ প্রবলেম ইনভলভ মাল্টিপল প্রসেসিং। ধর এইখানে এইখানে করেছিলাম যে এই যে আমরা এখানে নিয়েছিলাম এই যে জেনারেল প্রসেসিং, এখানে ধর একটা ছোটো প্রসেস হয়ে গেল, কিন্তু ধর আমাদের অনেকগুলো প্রসেসকে একসাথে করতে হচ্ছে, মাল্টিপল প্রসেস, তখন ওই রেক্ট্যাঙ্গেলের মতোই নিচ্ছি, তার পাশে দুটো এরকম দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখ মাল্টিপল প্রসেস যদি মাল্টিপল কাজ করি একসাথে, সেই মাল্টিপল কাজের জন্য আমাদের কী করতে হয়, এই ধরনের সিম্বলসকে ইউজ করতে হয়। বলছে দেখ দিস সিম্বল ইজ ইউজ ওয়েন সলভিং প্রবলেম ইনভলভস মাল্টিপল প্রসেসিং অর প্রসেসিং স্টেপ, মাল্টিপল স্টেপ রয়েছে। ধর এক্স ইকোয়ালস টু এন মড 10, এক্সের মধ্যে একে মড করে, মড মানে রিমাইন্ডারটা করে ভ্যালুটা রাখলাম, এক্স ইকোয়ালস টু দিয়ে ওইটাকে যোগ করলাম, আবার এনের ভ্যালু এন ইকোয়ালস টু এন ডিভাইডেড, এটা হচ্ছে কি কোনো নাম্বারকে রিভার্স করা, রিভার্সের জন্য। তাহলে এগুলো মাল্টিপল ভ্যালু রয়েছে, জিনিসপত্র রয়েছে, তো মাল্টিপলের জন্য এই রাখবে। কমেন্ট বক্স, এরকম হচ্ছে কমেন্ট বক্স, এটাকে বলে কমেন্ট বক্স। ধর কিছু কমেন্ট লিখছে, ঠিক আছে, কমেন্ট বলতে কি বোঝায় যে ওই জায়গায় কী অ্যাপ্লাই করেছে, কী লজিক অ্যাপ্লাই করেছে, এর সঙ্গে প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই, জাস্ট বোঝার জন্য। বলছে দেখ দিস কমেন্ট বক্স ইজ ইউজ টু ডিসপ্লে এনি কমেন্টস অর সাজেশন ফর ট্রাভেল শুটিং। ট্রাভেল শুটিং মানে কোনো প্রবলেম হলো বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জায়গায় আমি কমেন্ট এরমভাবে লিখে কমেন্ট লিখে দেবো। আচ্ছা, এই যে এটাকে বলা হয় অফ পেজ কানেক্টার, এইটাকে বলে এইরকম শেপটাকে বলে অফ পেজ কানেক্টার। ধর আমাদের একটা বলছে দিস সিম্বল ইজ ইউজ টু সেন্ড কন্ট্রোল, ধর একটা পেজে রয়েছে কিছু, তার সঙ্গে অন্য পেজে রয়েছে পরের পার্টটা,
তাহলে ওই পরের পার্টটা যে অন্য পেজে রয়েছে সেটাকে বোঝানোর জন্য এই সিম্বলটাকে অফ পেজ কানেক্টরটাকে আমরা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এবার স্ট্রাকচার অফ এ ফ্লো চার্ট, এবার আমরা কিছু ফ্লো চার্ট করবো। এই ফ্লো চার্টগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, এই ফ্লো চার্টগুলো পরীক্ষায় আসে। ফ্লো চার্টগুলো ধর ফ্লো চার্ট দিয়ে দিলাম, বিভিন্ন ফ্লো চার্টগুলোকে এই ফ্লো চার্ট ড্র করো, ঠিক আছে, তখন ফ্লো চার্ট থেকে একটা দুটো কোশ্চেনের নামে চলে আসে। তো ফ্লো চার্টগুলো বোঝাচ্ছি, 4-5-7টা বুঝিয়ে দিচ্ছি আমি। বলছে ড্র এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বার, দুটো নাম্বারের সামকে করার জন্য আমাদের একটা ফ্লো চার্ট করবো, ঠিক আছে। তাহলে স্টার্ট করলাম, তো স্টার্ট করতেই হয় প্রথমে। টেক 3 ভ্যারিয়েবলস সে এ বি সি, ঠিক আছে, এ বি এস, ঠিক আছে, এখানে নিলাম, এখানে কি করলাম, এ বি আর এস, এ বি দুটো ইনপুট নিলাম, আর এস এর মধ্যে কি আমার টোটালটা যোগ করে ভ্যালুটা যাবে। এবার দেখ, এটা জেনারেল প্রসেসিং বক্স রেক্ট্যাঙ্গেল, এখানে করছি এ আর বি দুটো যোগ করে তার ভ্যালুটাকে এস এর মধ্যে রাখছি। এবার কী করবো, তাহলে আমার যে যোগফলটা আছে, যে সামটা, সেটা কার মধ্যে ঢুকলো, এস এর মধ্যে ঢুকলো। এবার করছি প্রিন্ট রেজাল্ট ইজ এস, দিয়ে ওটাকে এস এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে আমার দুটো নাম্বার যোগ করে যোগ হয়ে গেছে, তখন স্টপ করে দিচ্ছি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? নেক্সট, ড্র এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার, দুটো নাম্বারের প্রোডাক্ট করা। একইভাবে স্টার্ট টেক 3 ভ্যারিয়েবলস সে এ বি এস, ঠিক আছে, এ বি ইনপুট নিলাম, শুধু এ বির ইনপুট নেবো, এ বির এসের নেবো না, কারণ এসটার মধ্যে যোগফলটা যাবে, সরি প্রোডাক্টটা যাবে। তাহলে এ আর বি এর প্রোডাক্ট করলাম, প্রোডাক্ট করতে গেলে স্টার চিহ্ন দিতে হয় এখানে। তাহলে এ ইন্টু বি করে সেই ভ্যালুটাকে আমি এসের মধ্যে রাখলাম। এবার কী করছি দেখ, দিয়ে প্রিন্ট রেজাল্ট ইজ, দিয়ে এসটাকে প্রিন্ট করে দিলাম, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখ, ওই যে মাল্টিপল যদি প্রসেসিং থাকে তখন কীরকম ভাবে লিখব, মাল্টিপল প্রসেস থাকলে তখন আমাদের এরম ভাবে লিখতে হবে। বলছে ড্র এ ফ্লো চার্ট ডিটারমাইনিং দ্য এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ এ সার্কেল, একটা সার্কেলের এরিয়া, তো একটা সার্কেল রয়েছে, সার্কেলের এরিয়া, আর এরিয়া বলতে ভেতরের পার্টটা, আর পেরিমিটার বলতে সাইডের কতটা, এইটাকে পেরিমিটার বলে, আর ভেতরের এই পার্টটাকে বলে এরিয়া। তাহলে স্টার্ট টেক 4 ভ্যারিয়েবলস আর রেডিয়াসটা, পাইয়ের ভ্যালু দিতে হবে। আচ্ছা, এ পি ইনপুট নেবো, আর এখানে ইনপুট নেবো আর ইনিশিয়ালাইজ করবো পাইয়ের ভ্যালুটা করে 3.14, 3.14 কেন, 22/7 22/7, তার মানে 3.14। এবার দেখ, এরিয়া মানে কত, পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর, আর পেরিমিটার মানে কি 2 পাই আর। তাহলে এটা মাল্টিপল প্রসেস রয়েছে, এই জন্য আমি রেক্ট্যাঙ্গেল নিলাম না, এরকম নিয়ে রেক্ট্যাঙ্গেল নিয়ে দুই সাইডে দুটো দাগ কেটে দিলাম, ওই জন্য মাল্টিপল হয়ে গেল। এবার প্রিন্ট এরিয়া অ্যান্ড প্রিন্ট পেরিমিটার পি, প্রিন্ট এরিয়া ইজ এ, মানে এর ভ্যালু প্রিন্ট হলো, অ্যান্ড পেরিমিটার ভ্যালুটা প্রিন্ট হলো, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে একদম? অসুবিধা নেই কোনো? নেক্সট দেখ, এবার দেখ, ফ্লো চার্ট একটা দেয় পরীক্ষায়, ঠিক আছে, ফ্লো চার্ট একটা দেয়, একটা অ্যালগোরিদম দেয়, এরকম দিয়ে দেয়। বলছে ড্র আ ফ্লো চার্ট টু কনভার্ট দ্য টেম্পারেচার ফ্রম ফারেনহাইট স্কেল টু সেলসিয়াস। আচ্ছা, ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে পার্থক্য কি, আমাদের যে ইকুয়েশনটা আমরা জানি সেটা হচ্ছে কি, C/5 ইকুয়ালস টু F-32/9। এখান থেকে সরিয়ে দিলে কত হয়ে যাচ্ছে, শুধু সি পাই, সি মানে হচ্ছে কত 5, এটা গুণ হয়ে যাচ্ছে 5 ইন্টু এফ, আর এটা কত হচ্ছে F-32, এটা তাহলে -32 ইন্টু 5 কত 160, আর হোল ডিভাইডেড বাই 9, তাই তো। এইটাকে যদি আমি সাজাই তাহলে কী হবে, সিটাই গেল, তাহলে এইটা 5F মাইনাস 5 ইন্টু 32 কত হচ্ছে 160 হয়ে যাচ্ছে, 160, আর বাই 9 তো নিচে রয়েছে, হোল ডিভাইডেড বাই 9 করে দিলাম। ক্লিয়ার হলো? এই ফর্মুলাটা মাথায় রাখবি যে সেলসিয়াসে ফারেনহাইট কনভার্সনের ফর্মুলা হচ্ছে C/5 ইকুয়ালস টু F-30, ছোটোবেলায় পড়া এগুলো, F-32/9। তাহলে স্টার্ট টেক 2 ভ্যারিয়েবল সে সি অ্যান্ড এফ, ঠিক আছে, সেন্টিগ্রেড ফারেনহাইট, ইনপুটের এখানে ইনপুট নিতে হবে কি, আমাকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে, তার মানে কি আমাকে ফারেনহাইটটা অ্যাজ এ ইনপুট নিতে হবে। তাহলে কী হলো, তাহলে সেলসিয়াসটাকে কনভার্ট করতে হলে কী করতে হবে, 5 ইন্টু এফ, মানে এই ফর্মুলাটা যা লিখলাম এই মাত্র, 5 ইন্টু এফ মাইনাস 160/9, তাহলে প্রিন্ট টেম্পারেচার ইন সেলসিয়াস ইজ, দিয়ে সিটা প্রিন্ট হলো, প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই তো কোনো? নেক্সট বলছে ড্র আ ফ্লো চার্ট, তাহলে এটাও হয়ে গেল। বলছে ড্র আ ফ্লো চার্ট, ড্র এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হোয়েন দ্য ভ্যালুজ অফ 3 সাইডস, ঠিক আছে, 3টে সাইডস আর গিভেন, মানে আমাদের এস করতে হবে, এস মানে হচ্ছে অর্ধপরি A প্লাস B প্লাস C/2, ঠিক আছে। তাহলে কী হলো দেখ, টেক এনি 5 ভ্যারিয়েবল সে A B C, 3টে সাইড, এস আর এ হচ্ছে এরিয়াটা। আমরা ইনপুট নেবো কি, ইনপুটটা নেবো শুধু A B আর C একটা, A B C ইনপুট দিলাম।
এবার এস অর্ধপরিসীমা ইকুয়ালস টু কত হচ্ছে এ প্লাস বি বা সি বাই টু হয়ে গেল। এবার এ ইকুয়ালস টু কত এস এর ফর্মুলা জানা আছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে কী হলো এরিয়াটা বেরিয়ে গেল। যখন তিনটে সাইড আনইকুয়াল তখন কী হবে এ প্লাস এসটা বার করতে হবে, এস মানে কত এ প্লাস বি প্লাস সি বাই টু। আবার ফর্মুলা এ এরিয়া হয়ে যাবে তখন রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস, জানিস তো ফর্মুলা জানা আছে তো, এস ইন্টু এস মাইনাস এ এস বাই বি এস মাইনাস সি দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। হ্যাঁ এবার দেখ, এবার হচ্ছে কি কন্ডিশনাল, যেটা ওই যে ডিসিশন বক্স নিয়েছিলাম, এই ডিসিশন বক্সের প্রবলেমগুলোই আমাদের সবচেয়ে বড় ঝামেলায় ফেলে। ঠিক আছে, পরীক্ষায় মেনলি দেখা যায় কি ডিসিশন বক্সওয়ালা ফর্মুলা জিনিসপত্রই দিচ্ছে বেশি। ঠিক আছে, পরীক্ষায় যে কোনো পরীক্ষায় দেখা যায় কি ডিসিশন বক্সওয়ালা ফর্মুলাগুলোই দিচ্ছে। বলছে ড্র আ ফ্লো চার্ট টু ফাইন্ড আউট দ্য বিগার নাম্বার বিটুইন টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে যেটা বড় সেটা। স্টার্ট টেক টু ভ্যারিয়েবল সে এ বি, দুটো ভ্যারিয়েবল নিলাম এ বি, কারণ ওই দুটোর মধ্যে কোনটা বড় নিতে হবে, তার মানে ইনপুট করলাম এ বি। ঠিক আছে, এইখানে ভুল করা আছে, এখানে এটা এই রকম হবে, এই রকম হবে। ঠিক আছে, এটা এটা হবে ইনপুট, এটা প্যারালোগ্রামটা হবে। ঠিক আছে, এই বইতে ভুল দেওয়া আছে, আমি ঠিক করে দিচ্ছি কিন্তু এগুলো। ঠিক আছে, এবার দেখ ইফ, আমরা ইফ লিখতে পারি বা এখানে লেখে ইজও লেখে। ঠিক আছে, কোনো জায়গায় ইফ লেখে, কোনো বেশিরভাগ জায়গায় ইজ লেখা হয়। ইজ, এই ডিসিশন বক্সের মধ্যে ইফটা কম দেখা যায়, ইজ লেখে। ইজ এ গ্রেটার দ্যান বি দি কোশ্চেন মার্ক দিতে হয়, মানে কি এ কি বি এর থেকে বড়, যদি ইয়েস হয় মানে এ বি এর থেকে বড়, তার মানে কি ম্যাক্স ইজ এ, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। যদি এ বি এর থেকে বড় না হয়, মানে কি এ বি এর থেকে বড়টা নো হলো, তখন কি হবে, তখন ম্যাক্সটা হবে বি, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। ক্লিয়ার একদম? কঠিন লাগছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখ এখানে বলছে ড্র এ ফ্লোটার টু চেক ওয়েদার দ্য গিভেন নাম্বার ইজ ইভেন অর অড, একটা নাম্বার ইভেন অর অড কিনা। স্টার্ট, এখানেও ভুল আছে, এটাকেও কি করবে এরকম প্যারালোগ্রাম নেবে। ঠিক আছে, বলছে কি ইফ এ মড টু, কোনো নাম্বারকে টু দিয়ে মড করলে, মড মানে বুঝিস তো ভাগশেষ, রিমাইন্ডার, যদি ভাগশেষ 0 হয় তার মানে সেটা ইভেন নাম্বার। 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ, মড মানে হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার, এই যে মড সিম্বলটা আছে এটাকে কি বলে রিমাইন্ডার, REMAINDER। মানে কি বললাম 6 মড 2 কত হয়, কি করবি 6কে 2 দিয়ে ডিভাইড করছিস, 3 2 the 6, রিমাইন্ডার কত, এইটা লিখতে হয়। তাহলে এটা হচ্ছে কত 0। আর যদি কোশেন্ট হয় তখন কি লিখতে হয় 6 ডিভাইডেড বাই 2, তখন হয় 3। এটা আর এই মডের মধ্যে পার্থক্য কিন্তু এটাও। ঠিক আছে, তাহলে কি হলো ই ইজ এ মড 2 ইকুয়ালস 0 দিয়ে কোশ্চেন মার্ক দেবো, দিয়ে যদি এটা ইয়েস হয়, দেখেন লেখা লেখা ভুল আছে, ইয়েস হলে কি হচ্ছে তাহলে এ ইজ ইভেন নাম্বার। আর যদি নো হয় যে এ মড 2 করে 0 হচ্ছে না, তখন কী করবো, তখন প্রিন্ট করবো অড নাম্বার, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। বোঝালো? একটা যে ভুলগুলো ছিল সেগুলো ঠিক কারেক্ট করে দিচ্ছে এখানে। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার আসে। ঠিক আছে, বলছে কি ড্র আ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যামং, ঠিক আছে, লার্জেস্ট অ্যামং 3 নাম্বার, 3টে নাম্বার নিচে, ওখানে 2টো নাম্বার করলাম, 3টে নাম্বার করলে কি হয় জিনিসটা আরও একটু জটিল হয়ে গেল। বলছে স্টার্ট টেক এনি 3 ভ্যারিয়েবল সে এ বি অ্যান্ড সি, ইনপুট এ বি সি নিলাম। ইফ, প্রথমে দেখ, প্রথমে চেক করছি ইফ এ গ্রেটার দ্যান বি, এ কি বি এর থেকে বড়, যদি ইয়েস হয় তার মানে এ বড়, তখন এবার চেক করবো কি ইফ, এখানে চলে এলো ইয়েস চলে এলো। এবার চেক করছি ইফ এ কি গ্রেটার দ্যান সি, আচ্ছা এ বি এর থেকে বড় বুঝতে পেরেছি, এবার যদি এ সি এর থেকেও বড় হয় তার মানে এ সবচেয়ে বড়, যদি এটা ইয়েস হয় তাহলে ম্যাক্স ইজ এ, আর না হলে কী হবে ম্যাক্স ইজ, নো হলে ম্যাক্স সি হয়ে যাবে। তখন এ বি এর থেকে বড় কিন্তু এ সি এর থেকে বড় হলো না, তার মানে কে বড় হবে, সি বড় হবে, তো তার মানে নো হলে গেলে সি বড় হয়ে গেল। এইখানে দেখ, এইবার এখানে যদি এখানে হয় এ গ্রেটার দ্যান বি, এটা যদি নো হলো মানে বি বড়, তাহলে আবার চেক করতে হবে ইফ বি গ্রেটার দ্যান সি, যদি বি গ্রেটার দ্যান সি ইয়েস হয় তার মানে কি বি বড়, তখন ম্যাক্স ইজ বি, না হলে কী হবে, না হলে সি হবে। দিয়ে প্রোগ্রামের 4টে পার্ট এই স্টপে চলে এলো। বোঝালো? একটা ক্লিয়ার হয়েছে একদম? এইটা ভালো করে করবি, এটা খুব ভালো ইম্পর্টেন্ট, এই যে ফ্লো চার্টটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এইবার আসছি, এটাও খুব ইম্পর্টেন্ট যে একটা ফ্লো চার্ট স্টার মার্ক, এটা বলছে একটা ইয়ার নেবো, সেই ইয়ারটা লিপ ইয়ার কিনা চেক করবো। ঠিক আছে, লিপ ইয়ার কিনা সেটা চেক করতে হবে। বলছে ড্র এ ফ্লো চার্ট টু ফাইন্ড আউট ওয়েদার এ ইয়ার ইজ লিপ ইয়ার অর নট। লিপ ইয়ার মানে কি ব্যাপারটা বুঝি, আগে স্টেপ বাই স্টেপ করি জিনিসটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করছি দেখ, বলছে স্টার্ট টেক এ ভ্যারিয়েবল সে এন,
এন মানে হচ্ছে ইয়ারটাকে এনের মধ্যে নেবো, ইনপুট এন মানে এনের মধ্যে কি গেল, এনের মধ্যে ঢুকলো যে ইয়ারটা আমাদের ইউজার দিল সেই ইয়ারটা ঢুকলো, ঠিক আছে, বোঝা গেল। ইফ এন মড 100 মানে ওই ইয়ারকে যদি 100 দিয়ে মড করে 0 হয়, দেখো 100 দিয়ে ভাগ করলেই সবসময় সেটা লিপ ইয়ার হয় না, কিন্তু মাথায় রাখবে। যেমন ধরো 1900 এটাকে কিন্তু 100 দিয়ে মড করলে আমাদের রিমাইন্ডার কিন্তু 0 আসে, তাই তো, আসে তো। কিন্তু 1900 কি লিপ ইয়ার? লিপ ইয়ার নয়। প্রথমে 100 দিয়ে ভাগ করে দেখব, যদি এটা ইয়েস হয় তখন দেখবো কি এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 100 দিয়ে ভাগ করতে গেলে করার পর 400 দিয়ে ভাগ যেতে হবে। 400 দিয়ে ভাগ মানে কীরকম, ধর বললাম 2000, এটা 100 দিয়ে ভাগ যায়, তারপর 400 দিয়ে ভাগ গেল, যদি ইয়েস হয় তাহলে কী হবে, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি 100 দিয়ে ভাগ গেল, দেখো যেমন 1900 100 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 400 দিয়ে যাচ্ছে না, যাচ্ছে কি 400 দিয়ে, তাহলে কি নো হয়ে গেলে তখন নট লিপ ইয়ার। এবার যদি ধর এবার কোনো কেস হলো যে এটা 100 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে, অনেক বছর আছে এগুলো লিপ ইয়ার, যেমন 2004 লিপ ইয়ার, তো 2000 যদি 2004 লিপ ইয়ার, সেটা 100 দিয়ে ভাগ যাচ্ছে না, তখন কী করতে হবে, তখন দেখতে হবে সেটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি 4 দিয়ে ভাগ যায় তখন লিপ ইয়ার দিয়ে স্টপ হয়ে গেল, আর যদি এটা 4 দিয়েও ভাগ না যায়, 100 দিয়ে ভাগ গেল না, 4 দিয়ে ভাগ গেল না, তখন নট এ লিপ ইয়ার দিয়ে স্টপ হয়ে গেল। ক্লিয়ার একদম, পুরো লজিক বুঝে গেছো? আচ্ছা নেক্সট, আচ্ছা এবার দেখ, draw a flowchart to find the area of a triangle when the values of 3 sides are given by the user, ঠিক আছে। একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করবো, যেটা আমরা করলাম, যেটা সিম্পল, যেখানে 3টে সাইড মানে এ বি সি ইউজার দিয়ে দিল, আমাদের কি করতে হবে, আমাদের সেখান থেকে এসটা বার করতে হবে, সেখান থেকে এ ইকুয়ালস টু কী করতে হবে, এ রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে কী হচ্ছে দেখো, বলছে টেক এনি 5 ভ্যারিয়েবলস, সে এ এস, এস এটা কেন এরিয়ার জন্য, এসটা হচ্ছে অর্ধ পরিসীমার জন্য, আর 3টে সাইড কি এ বি সি। আমরা কী নেবো, আমরা 3টে সাইডের ভ্যালু নেবো ইউজারের থেকে, এই জন্য বলছি ইনপুট ভ্যালু ফর এ বি সি। এটাও কিন্তু আমাদের প্যারালালোগ্রাম হবে, ঠিক আছে, এটা প্যারালালোগ্রাম হবে। এবার করছি, এবার দেখ একটা 3টে সাইড নিয়েছি, ঠিক আছে, এবার 3টে সাইড নিলে কিন্তু সেটা ট্রায়াঙ্গেল হয় না, যদি ট্রায়াঙ্গেলের একটা কন্ডিশন আছে, সেই শর্তটা ফুলফিল না করে। সেই শর্তটা কি জানা আছে? তোরা প্রত্যেকে যারা শুনছিস ভালো করে শুনবি, যে যখন ট্রায়াঙ্গেলের 3টে সাইড নিচ্ছি, সেই 3টে সাইড নিলেই যে সেটা ট্রায়াঙ্গেল হবে তার কোনো ভ্যালু নেই। কি শর্ত আছে? যে কোনো দুটো সাইডের যোগফল সেটা সবসময় কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু থার্ড সাইড হবে, ঠিক আছে। এই যদি লেস দ্যান ইকুয়ালস টু থার্ড সাইড হচ্ছে, তাহলে এ প্লাস বি লেস দ্যান ইকুয়ালস টু সি, অর বি প্লাস সি লেস দ্যান ইকুয়ালস টু, এখানে হবে কি এ প্লাস সি এটা গ্রেটার দ্যান বি, এরম হলো, এখানে ভুল করা আছে, ঠিক আছে। যদি হয় না, এটা ভুল করেছে, এটা গ্রেটার দ্যান হবে, দুটো সাইডের ভ্যালু সবসময় গ্রেটার দ্যান থার্ড সাইড, উল্টো করা আছে এখানে, ঠিক আছে। যদি এটা হয়, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ঠিক করে নিই প্রত্যেকে, ঠিক আছে। যদি এখানে যদি ইয়েস হয় তখন এখানে আসছে অর্ধ পরিসীমা হচ্ছে, দুটো সাইডের ভ্যালু সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু থার্ড সাইড হতেই হবে। যদি এটা ইয়েস হয় তাহলে কি হচ্ছে, অর্ধ পরিসীমা বার করছি, দিয়ে এরিয়াটা বার করছি, দিয়ে প্রিন্ট করছি এরিয়া। আর যদি নো হয় তাহলে কি হচ্ছে, এখানে যদি এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি, এখানে এরমভাবে একটা মেসেজ দিয়ে দেবো, এই মেসেজ দিয়ে দিবি, প্রিন্ট ট্রায়াঙ্গেল নট পসিবল, ঠিক আছে, দিয়ে স্টপ হয়ে গেল। বোঝা গেল একটা, এই জায়গাটা এইটা লিখে দিতে হবে এখানে। এখানে অনেক কিছু ছোটোখাটো খামতি আছে, সেগুলো খামতিগুলোকে আমি এখানেই বলে দিচ্ছি। ক্লিয়ার হলো? বোঝা গেছে? তাহলে আমাদের কতগুলো ফ্লোচার্ট হলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা ফ্লোচার্ট করে ফেলেছি এর মধ্যে। এবার দেখ, আর এবার ফ্লোচার্টের বিভিন্ন পার্টগুলো, মানে বিভিন্ন ধরনের ফ্লোচার্ট আছে, সেগুলো করাতে যাবো কী করে করে। এরপরে আমরা অ্যালগোরিদমটা পড়বো, ঠিক আছে। অ্যালগোরিদম পড়ে এই চ্যাপ্টারটা ফিনিশ হয়ে যাবে আমাদের। কমপ্লেক্স যে জিনিসগুলো আছে, সেই কমপ্লেক্স জিনিসগুলোকে পড়তে হবে। নেক্সট টাইম বলছে ড্র আ ফ্লো চার্ট টু ডিটারমাইন দ্য গ্রেডস অফ স্টুডেন্ট অ্যাকর্ডিং টু দ্য মার্কস। একটা স্টুডেন্টের গ্রেড বার করবো অ্যাকর্ডিং টু দ্য মার্কস, ঠিক আছে। তাহলে স্টার্ট করলাম, এখানে কি করছে, এটাও সেই প্যারালালোগ্রাম হবে,
টেক ভ্যারিয়েবল সে ওয়াই, ইনপুট ওয়াই মানে মার্কসটা নেবো ওয়াইটা, ওয়াইটার মধ্যে কী থাকবে, ওয়াইটার মধ্যে আমার স্টুডেন্টের মার্কসটা থাকবে, ঠিক আছে, ওয়াই এর মধ্যে স্টুডেন্টের মার্কসটা থাকবে। এবার ইফ ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি 80 হয়, মানে 80 বা 80-র বেশি যদি পায়, যদি ইয়েস হয় তাহলে কী করবো, প্রিন্ট করবো গ্রেড এ, ঠিক আছে, বোঝা গেল। আর যদি নো হয় তখন দেখবো কি ওয়াই এর ভ্যালু কি 60-এর বেশি বা কম। যদি 60-এর বেশি হয় তাহলে এটা এখানে গ্রেড এ প্লাস ছিল, তাহলে এখানে গ্রেড যদি 60-এর, তখন যদি ধর এটা 80-র বেশি হলো না, তখন তাহলে নোতে চলে আসবে। এবার যখন নোতে চলে এলো তখন দেখছি কি এটা 60-এর বেশি না কম, ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 অর নট। যদি এটা 60 ইয়েস হয় তাহলে গ্রেড করবো এ, আর যদি নো হয় মানে 60-এর বেশি হলো না, তখন আবার চলে আসবো এইখানে। এখানে চেক করছি কি ইফ ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 45 বা তার বেশি কিনা। যদি ইয়েস হয় তখন গ্রেড বি, আর নো হলে আবার চেক করবো কি এটা ওয়াইটা 30-র বেশি বা কম কিনা। যদি 30-র বেশি হয় তখন প্রিন্ট করবো কি এখানে সব এগুলো 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 সব প্যারালালোগ্রাম, ঠিক আছে। যদি এটা 45-এর বেশি হয় তাহলে যদি ইয়েস হয় তাহলে এটা কি করছে, তাহলে এটা আমাদের এখানে প্রিন্ট করছে গ্রেড বি। আর যদি নো হয় তখন চেক করবো কি এটা আমাদের 30-এর বেশি বা কম কিনা। যদি 30-এর বেশি ইয়েস হয় তখন প্রিন্ট করবো কি গ্রেড সি প্রিন্ট করে দেবো। আর যদি নো হয় তাহলে গ্রেড ডি, আর ডি এর পর আর গ্রেড তো দেওয়ার দরকার নেই, আর দরকার নেই, তার পড়াশোনা করারই দরকার নেই, তাহলে গিয়ে এখানে স্টপ হয়ে গেল। আর এইগুলো এখানে স্টপ হয়ে যাচ্ছে সবকটা, বোঝা গেল, একটা ক্লিয়ার হয়েছে। এবার এই ফ্লোচার্টটা করার দরকার নেই, এই ফ্লোচার্টটা দরকার, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি। এটা কত কমপ্লেক্স ফ্লোচার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখ এই ফ্লোচার্টটা বোঝ, কমপ্লেক্স ফ্লোচার্টগুলোর মধ্যে ঢুকছে আসতে পারে, ঠিক আছে, কারণ পরীক্ষা অনেক সময় কমপ্লেক্স ফ্লোচার্ট দিতে তখন কিন্তু তুই তো জানিস না, তুই অবস্থা খারাপ হয়ে যাবে, কী দেবে তো কেউ যায় না, তো মোটামুটি আইডিয়াগুলো থেকে গেলে তুই ফ্লোচার্টগুলো বানাতে পারবি। তো এবার যেটা হচ্ছে বলছে ড্র আ ফ্লোচার্ট টু প্রিন্ট 3 নাম্বারস অ্যাকর্ডিং টু দেয়ার ভ্যালু অফ দেয়ার পজিশন, ঠিক আছে, তাদের পজিশনাল ভ্যালুর ওপর আমরা কী করবো ফ্লোচার্টটা করবো। বলছে টেক এনি 3 নাম্বারস, ঠিক আছে, সব এখানে দেখ এই গন্ডগোলগুলো করে বসে আছে, এখানে সিম্বলগুলো চিহ্নেই না, মানে যে বই লিখেছে সে মানে পড়াশুনো করেইনি, এটাও প্যারালালোগ্রাম। বলছে টেক এনি 3 ভ্যারিয়েবল সে এ বি অ্যান্ড সি, ইনপুট ভ্যালু এ বি সি। যদি এবার চেক করছি যদি ইফ এ গ্রেটার দ্যান বি হয়, ঠিক আছে, যদি এ গ্রেটার দ্যান বি হয়, এটা ট্রু হলো মানে ইয়েস হলো, তখন চেক করবো কি এ কি সি এর থেকেও বড়। যদি ইয়েস হয় তাহলে কি হবে, এ সি এর থেকে বড় হলে কি চেক করবো কি ইফ বি কি সি এর থেকে বড়, বি সি এর থেকে বড় কিনা চেক করলাম, তাহলে বি যদি সি এর থেকে বড় হয়, এ সি এর থেকে বড় হলো, আবার বি ও সি এর থেকে বড়, তাহলে কি তার মানে কি, তার মানে এ সবচেয়ে বড়, বি সেকেন্ড হাইয়েস্ট, সি সবচেয়ে কম। এবার ধর বি সি এর থেকে বড় হলো না, তার মানে সি বড়, তার মানে সেকেন্ড বড়, তখন তার মানে কি তখন প্রিন্ট করবো কি এ প্রথমে এ, তারপর গ্রেটার দেন বি সি, তারপর গ্রেটার দেন বি, বোঝালো একটা, দিয়ে প্রোগ্রাম স্টপ হয়ে যাচ্ছে। এবার যদি এইবার দেখ এ এখানে এ বি এর থেকে বড় হলো, এবার যদি এ সি এর থেকে বড় হচ্ছে না, তখন চেক করবো কি এ বি এর থেকে বড় আসার পর ইয়েসে এলাম, কিন্তু এ সি এর থেকে বড় হচ্ছে না, তার মানে কি হচ্ছে, তার মানে তখন মানে কি সি সবচেয়ে বড়, সেকেন্ড হাইস্ট বি, সেকেন্ড হাইস্ট এ, তারপরে বি, দিয়ে স্টপ হয়ে গেল। এবার দেখ এই জায়গাটা দেখ এ বি এর থেকে বড় হলো না, তার মানে এ ছোট, তার মানে এবার দেখতে হবে বি আর সি এর মধ্যে কোনটা সেকেন্ড হাইস্ট। এবার যদি বি সি এর থেকে বড় ইয়েস হলো, তখন চেক করতে, তার মানে কি বি সি এর থেকে বড় হওয়া মানে কি, মানে সি সবচেয়ে বড় না, সরি এটা উল্টো বললাম, যদি ইয়েস হয় তাহলে কি হবে, তখন এ সি এর থেকে বড় কিনা চেক করবো, যদি এটা ইয়েস হয় তাহলে বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি, আর যদি নো হয় তখন বি বড় সি মাঝারি এ ছোট, আর যদি নো হয় তখন সি বড় বি মাঝারি এ ছোট, দিয়ে প্রোগ্রামটা স্টপে চলে আসছে, বোঝা ব্যাপারটা। এই হচ্ছে এটা এক ধরনের কমপ্লেক্স, একটু কমপ্লেক্স কিন্তু আগের একটু মডিফাইড ভার্সন, ঠিক আছে। এবার দেখ নেক্সট দেখ এই যে জিনিসগুলো দিয়েছে এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি সিরিজ, ঠিক আছে, এগুলোকে বলে সিরিজ। এবার সিরিজকে কী করে তুই ফ্লো চার্টে ডাউনলোড করবি, বলছে 1 + 2 + 3 + 4 দিয়ে আপ টু 100 অবধি, তার মানে কি এটা এক এক করে বাড়তে থাকছে, 100 অবধি যাচ্ছে। তাহলে স্টার্ট, এখানে কি করছে দেখ, টেক 2 ভ্যারিয়েবল সে আই আর এস, আই হচ্ছে কি লুপটার জন্য,
লুপ মানে কি? লুপ মানে হচ্ছে যেটা বারবার বারবার নিজেকে রিপিট করছে, ঘুরছে, সেটাকে বলে লুপ বলে। তাই লুপের জন্য কি করেছি আমরা, আইটা নিয়েছি, আই ফর লুপ, আর এইগুলো কি হচ্ছে সব কটা যোগ হচ্ছে, তো এই যোগের জন্য এস নিয়েছি, এটাকে ইনিশিয়ালাইজ করেছি 0 দিয়ে, ঠিক আছে। এবার বলছে ইফ এ লেস দেন ইকুয়ালস টু 100, কত অবধি যাবে? 100 অবধি যাবে। তো তাহলে এই লুপটা কতক্ষণ ঘুরছে? যতক্ষণ আই এর ভ্যালু 100-এর থেকে বেশি, ঠিক আছে। যদি 100-এর থেকে বেশি না হয়, ইয়েস, যদি হায়ার ভ্যালু 100-এর থেকে কম বা সমান থাকে, ইয়েস হয়, ঠিক আছে। 100-এর ভ্যালু যদি আই এর থেকে কম বা সমান, তখন কী হবে? এস ইকুয়ালস টু এস প্লাস আই, মানে কি একটা একটা করে আয়ের ভ্যালু প্রথমে কত 1, তাহলে যোগ হলো, দিয়ে আয়ের ভ্যালু 1 করে বাড়ছে, এরকম করতে করতে 1 2 3 4 করে করে 100 অবধি গেল। এবার যেই মাত্র আয়ের ভ্যালু আর লেস দ্যান বা ইকুয়ালস টু 100 নয়, মানে বেশি হয়ে গেছে, তখন কি নো চলে এলো, তার মানে কি টোটাল যোগফলটা হয়ে গেছে। গিয়ে প্রিন্ট করছি এসটাকে, দিয়ে স্টপ করে দিলাম। বোঝা গেল একটা? ক্লিয়ার হয়েছে এটা? নেক্সট দেখ, এই সিরিজটা দেখ, তাহলে প্রায় 14খানার মতো হয়ে গেল ফ্লো চার্ট। বলছে 2 + 4 + 6, তার মানে কি এখানে 2 2 করে বাড়ছে। তাহলে এইখানে যে ইনক্রিমেন্টটা করেছিলাম 1 করে, এখানে করবো কত? 2 করে বাড়াবো। দেখ বাকি সব সেম, ঠিক আছে। দেখ এখানে কি করেছে, দেখ এখানে স্টার্টিং হচ্ছে কোনখান থেকে? 2 থেকে স্টার্ট হচ্ছে। তাই জন্য কী করছি, টেক টু ভ্যারিয়েবলসে আই অ্যান্ড এস, আইটা সেই লুপের জন্য, আর এসটা হচ্ছে কিসের জন্য? সামের জন্য, ঠিক আছে। এবার আইটা স্টার্ট হচ্ছে কোনখান থেকে? 2 থেকে, ওই জন্য আই ইকুয়ালস টু 2 করেছি, আর এসটা তো যাই না, এসটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। এবার ওই একই কন্ডিশন, ইফ আই লেস দ্যান এস, যদি যতক্ষণ আইয়ের ভ্যালু লেস দ্যান এস থাকবে, কী হবে? এস ইকুয়ালস টু এস প্লাস আই, যোগ হতে থাকবে, আর আইয়ের ভ্যালু 2 করে বাড়বে। একবার হলো, দিয়ে আবার এখানে চলে গেল, আবার চেক করবে, মানে যতক্ষণ এই প্রসেস, যতক্ষণ আয়ের ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 100 না হচ্ছে, বারবার এই যোগটা হচ্ছে, আয়ের ভ্যালু 2 করে বাড়ছে, এখানে ফিরে যাচ্ছে। যেই মাত্র আয়ের ভ্যালু 100-কে ক্রস করে গেল, তখন রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম, মানে টোটাল যোগফলটাকে প্রিন্ট করে দিলাম, এই প্রোগ্রামটাকে স্টপ করে দিলাম। ক্লিয়ার একদম? আচ্ছা, এবার দেখ নেক্সট টাইম বলছে ফাইন্ড দ্য সাম অফ অড নাম্বারস ফ্রম 1 to n, ঠিক আছে। ভ্যালু অফ n শুড বি টেকেন ফ্রম দ্য ইউজার, ঠিক আছে। ভ্যালু অফ n শুড বি টেকেন ফ্রম দ্য ইউজার। আমরা কী করবো, যত 1 থেকে n মানে কি যে কোনো সংখ্যা হতে পারে, এই n এর ভ্যালু কী করতে হবে? ইউজার থেকে নিতে হবে। n এর ভ্যালু তুই 10 নিতে পারিস, 20 নিতে পারিস, 30 নিতে পারিস, যা ইচ্ছা নিতে পারিস। কিন্তু ওই 1 থেকে ওই n অবধি যে যে অড নাম্বারসগুলো আছে, সেই নাম্বারসগুলো সাম করবো, একদম সিম্পল টার্মে। তাহলে কি করছি দেখ, তাহলে কি করছি, স্টার্ট করলাম, এখানে প্যারালালোগ্রাম, সব এটাকে ভুল করেছে। বলছে টেক এনি 3 ভ্যারিয়েবল সে আই এন অ্যান্ড এস, ইনিশিয়ালাইজ করবো আইকে 1 থেকে, যেহেতু 1 থেকে স্টার্ট হচ্ছে। এসকে করবো কি 0 দিয়ে, কারণ যেহেতু সাম হবে। ইজ আই লেস দ্যান এস, মানে আই এর ভ্যালু কি এস এর থেকে কম আছে? যতক্ষণ কম ততক্ষণ যোগটা চলবে। এস ইকুয়ালস টু এস প্লাস আই, তাহলে আয়ের প্রথম ভ্যালু কত? 1। এখন আয়ের ভ্যালু এন, ধর এন এর ভ্যালু মনে মনে ভাব, আমি এন এর ভ্যালু নিয়েছি আমি 10, ঠিক আছে। মানে কি, মানে 1 থেকে 10 অবধি এই রেঞ্জের মধ্যে যত অড নাম্বার আছে সেগুলো প্রিন্ট করব। তাহলে আয়ের প্রথম ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে এস ইকুয়ালস টু এস প্লাস আই, মানে এস এর প্রথম ভ্যালু কত? 0 ছিল, 0 + 1, এটা হয়ে গেল এখন এস এর ভ্যালু। আয়ের ভ্যালু 2 করছিস, তাহলে 2 করে 1 থেকে স্টার্ট করে 2 করে বাড়ালে কী হবে? অড নাম্বারগুলো আসবে। যদি 2 থেকে স্টার্ট করে 2 করে বাড়ালে কী হতো? ইভেন নাম্বারগুলো আসতো। তাহলে আই ইকুয়ালস টু আই প্লাস 2, আবার এখানে চলে এলো। তাহলে আয়ের ভ্যালু কত এখন? 2 হয়েছে, হুইচ ইজ স্টিল লেস দ্যান এন, এন মানে 10, মনে মনে ভাব। আবার কী হলো? এস ইকুয়ালস টু এস এর ভ্যালু ছিল কত? 1, এই মুহূর্তে আয়ের ভ্যালু কত? 2, তাহলে 1 + 2 হলো, 1 + 3, সরি 3 হয়েছে। আবার আয়ের ভ্যালু বাড়লো, 3 + 2 5 হলো, আবার এখানে চলে এলো। এখন আয়ের ভ্যালু 5, হুইচ ইজ লেস দ্যান 10, তাহলে কী হবে? এস ইকুয়ালস টু এস এর ভ্যালু কত ছিল? 1 + 3 ছিল, প্লাস এখন কি আয়ের ভ্যালু কত? 5 হলো, আবার আয়ের ভ্যালু 2 বললো, 5 + 2 7, আবার এরকম করে করে 10 অবধি প্রিন্ট হয়ে যাবে। যেই মাত্র আয়ের ভ্যালু লেস দ্যান এন আর রইলো না, ঠিক আছে, তখন কী হয়ে গেলো? নো হয়ে গিয়ে রেজাল্টটা প্রিন্ট হয়ে গিয়ে স্টপ হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখ নেক্সট দেখ, যখনই মাল্টিপল আমাদের জিনিসপত্র থাকবে তখন আমাদের এই বক্সটাকে ইউজ করবো, ঠিক আছে। দিস বক্স মাস্ট বি ইউজড। বলছে দেখ
স্টার্ট করছি, টেক এনি থ্রি ভ্যারিয়েবল সে এক্স, এস, এক্স অ্যান্ড এন, আমরা ইনপুট ভ্যালু অফ এন, এনের ভ্যালুটা নেবো, ঠিক আছে। কী বলছে, ড্র এ ফ্লোচার টু ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস প্রোভাইডেড বাই দ্য ইউজার, ঠিক আছে। একটা ডিজিট নিলাম, তাহলে বললাম 135 নিয়েছি, তাহলে এই ডিজিটগুলোর সাম করব। সাম মানে কি, সাম মানে হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 এরম করবো, তাহলে 5 আর 3 8 আর 9 হয়ে গেল। এই জিনিসটা এখানে করতে চাইছি। তার মানে কি, এখানে যে নাম্বারটা নেবো সেই নাম্বারটা কার মধ্যে রয়েছে, এনের মধ্যে রয়েছে। ধর মনে মনে ভাব এনের মধ্যে কত নিয়েছি, এনের মধ্যে নিয়েছি 135, ক্লিয়ার হলো। আর এস সাম করবো, তার মানে এসকে নিতে হবে, এসটাকে ইনিশিয়ালাইজ করবো 0 দিয়ে প্রথমে, ওই জন্য কি ইনিশিয়ালাইজ এস উইথ 0। ইফ এন নট ইকুয়ালস টু 0, এনের ভ্যালু কত এখন 135 রয়েছে, তো এনের ভ্যালু কত আছে, এনের ভ্যালু এখন রয়েছে 135, তাহলে এটা লুপটা কতক্ষণ ঘুরবে, যতক্ষণ এনের ভ্যালু 0 না হচ্ছে ততক্ষণ অবধি। এখনও কি ইফ এন নট ইকুয়াল 0, এখন এনের ভ্যালু 0 হয়নি, তার মানে ইয়েস, তখন কি হচ্ছে এস ইকুয়ালস টু এন মড 10, এন মড 10 করলে কি পাই, লাস্ট ডিজিট পাই। দেখ কোনো সংখ্যাকে 10 দিয়ে মড করে, ধর 135, একে 10 দিয়ে মড করলি মানে ভাগ করার পর 13 10 130, ঠিক আছে, 5 পেলাম, 1 মিনিট দ্বারা। আচ্ছা এবার দেখ, তাহলে এইখানে কি হলো, এখানে ইনিশিয়ালাইজ করছি এসটাকে 0 দিয়ে, বোঝালো একটা। ইফ এন নট ইকুয়াল 0, এনের ভ্যালু তাহলে কি হয়ে গেল, এনের ভ্যালু যতক্ষণ নট ইকুয়াল 0 হচ্ছে তখন চলবে। যদি মানে কি, এখন প্রথমে মনে মনে ভাববি, ড্রাই রান করাবি সবসময়, মানে একটা সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করবি। এখন এনের ভ্যালু কত, 135, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। এই যে সিম্বলটা এরকম, এই যে সিম্বলটা দিই না এরকম লিখে এক্সক্লেমেশন মার্কস দিয়ে এরম দিই, এটাকে বলে কি, এটাকে বলে নট ইকুয়ালস টু, ঠিক আছে, এটাকে দিস কল নট ইকুয়ালস টু। তাহলে কি এনের ভ্যালু এখন কত, এনের ভ্যালু এখন 135, তাহলে এনকে 10 দিয়ে মড করলে কি পাই, কোনো সংখ্যাকে 10 দিয়ে মড করলে সবসময় তার লাস্ট ডিজিট পাবো। তাহলে এক্সের মধ্যে কত ঢুকলো, এক্সের মধ্যে 5 ঢুকলো। এবার এস ইকুয়ালস টু এস প্লাস এক্স, মানে কি এস ইকুয়ালস টু এসের ভ্যালু কত, 0 প্লাস এক্স ভ্যালু 5, তার মানে এইটা হলো এখন নতুন এসের ভ্যালু। এবার তুই ভাব যে এনের ভ্যালু যদি প্রত্যেকবার 135ই থাকে তাহলে কী হবে, প্রত্যেকবার তো সেই লাস্ট ডিজিটটাই পাবো, তাহলে এনটাকে ছোটো করতে হবে। ওই জন্য কী হচ্ছে, এন ইকুয়ালস টু এন ডিভাইড বাই 10। আচ্ছা এনকে 10 দিয়ে ডিভাইড করলে কত হয়, 13 হয়, তাহলে এখন এনের নতুন ভ্যালু হয়ে গেল 13, ঠিক আছে। আবার এখানে চলে এলো, এখানে এলো, এইরাম দেখ ঘুরে গিয়ে দেখ অ্যারোটা দেখ এখানে চলে আসছে। আবার চেক করলাম 30, এখন কত 13, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে এখনও ইয়েস হবে। এক্স ইকুয়ালস টু এন মড 10, এনের ভ্যালু কত 13, তাহলে কি হচ্ছে এক্স ইকুয়ালস টু 13 মড 10 করলে কি লাস্ট ডিজিট 3 পাই, বোঝা যাচ্ছে একটা। এস ইকুয়ালস টু এসের ভ্যালু কত ছিল, এসের ভ্যালু ছিল 0 প্লাস 5, এখন আর এক্সের ভ্যালু কত, এখন এই মুহূর্তে এক্সের ভ্যালু 3, বোঝা গেলো, সেটা এখন এসের মধ্যে ঢুকলো, নতুন এসের ভ্যালু এটা। এন ইকুয়ালস টু এন ডিভাইড বাই 10, 13 ডিভাইড বাই 10 করলে কত 1 হয়, তাই 10 1 10, তাহলে এখন এনের ভ্যালু কত, এনের ভ্যালু এখন 1, ক্লিয়ার একদম। আবার এখানে চলে এলো 1 নট ইকুয়ালস টু 0, তাই তো, 1 তো 0 সমান নয়, তাহলে এখন ইয়েস হলো। তাহলে 1 এখানে এক্স ইকুয়ালস টু 1 মড 10 করলে 1ই হয়, ঠিক আছে। তাহলে এক্সের এখন নতুন ভ্যালু কত, এক্সের নতুন ভ্যালু 1। এস ইকুয়ালস টু কত, এস ইকুয়ালস টু এসের ভ্যালু কত ছিল দেখ, 0 প্লাস 5 প্লাস 3, 0 প্লাস 5 প্লাস 3, আর এখন এক্সের নতুন ভ্যালু কত 1, তাহলে কি প্রত্যেকটা ডিজিটের সাম হয়ে গেল, দিয়ে এন ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 10 করলে কত 0 হয়, তাহলে এনের ভ্যালু এখন এখানে চলে যাই, এখন এন ইকুয়ালস নট ইকুয়ালস 0 নয়, ইকুয়ালস 0 হয়ে গেছে, তার মানে নো হয়ে গেল, তাহলে প্রিন্ট করবো রেজাল্টটাকে এস, মানে সামটাকে, মানে কি এখানে ডিজিটের সাম হয়ে গেল, ক্লিয়ার একদম, অসুবিধা হচ্ছে না। এবার নেক্সট যেটা করছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট নাম্বার, ঠিক আছে। এই কনসেপ্ট দেখো, এই কনসেপ্ট দিয়েই কিন্তু ইনভার্সের হবে, ইনভার্সের পুরোটা সেম, ঠিক আছে। শুধু এখানে কী করতে হয় কি, এস ইকুয়ালস টু এস ইন্টু 10 প্লাস এক্স, যেটা আমরা প্যালিন্ড্রম করি সেই জিনিসটা সেম। এবার দেখো নেক্সট আসছি, আর দুটো ফ্লোচার্ট করাবো, তারপর আমরা এটা করাবো, ফ্যাক্টোরিয়াল করাবো, আর এই সিএফ এলসিএমটা করবো, এই দুটো ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব আমাদের অ্যালগোরিদমে, না প্রাইম নাম্বারটাও করিয়ে দিতে হবে, প্রাইম নাম্বারটা করানোর পর অ্যালগোরিদমে চলে যাবো, তার মানে 3টে আর ফ্লোচার্ট করবো। এই যা ফ্লোচার্ট করিয়ে দিচ্ছি এর বাইরে আসার চান্সেস নেই, এর বাইরে যদিও আসে তুমি লজিকে বুঝতে পারবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তোমার লজিক পুরো ধরে ফেলতে পারবে। এক মিনিট দাঁড়া, নেক্সট দেখ বলছে ড্র এ ফ্লোচার্ট টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার গিভেন বাই দ্য ইউজার। আচ্ছা ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট জানিস, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল কীরকম দেখ, দেখ 5 ধর বললাম 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে, তার মানে বুঝতে পারছি লুপ চলবে এখানে।
তাহলে ধর যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল নেবো, বলছে দেখ স্টার্ট টেক এনি 3 ভ্যারিয়েবল সে কী করছে দেখ আমাদের টেক এনি 3 ভ্যারিয়েবল সে আই এফ এন, ঠিক আছে, ইনপুট দ্য ভ্যালু অফ এন, এন মানে কি যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল করবো সেইটা। তাহলে এখানে মনে ভাব এন এর ভ্যালু নিলাম 5 নিলাম, ঠিক আছে। ইনিশিয়ালাইজ আই উইথ 1, মানে লুপ আই হচ্ছে লুপের জন্য, আইটা লুপের জন্য তাকে যেহেতু 1 অবধি আসবে তাহলে আইটাকে 1 দিয়ে করলাম। আর টোটাল ফ্যাক্টোরিয়াল যেটা করবো সেটা রেজাল্টটা কার মধ্যে আসবে, এফ এর মধ্যে। দেখো ইনিশিয়ালাইজ কেন করতে হয়, ইনিশিয়ালাইজ করার রিজনটা কি, এই যে নাম্বারগুলো যোগ হয়ে কার মধ্যে ঢুকছে, এফ এর মধ্যে বা সামের মধ্যে। তো এবার এই ক্ষেত্রে এই যে যার মধ্যে টোটাল নাম্বারটা ঢুকছে এটাকে প্রিন্ট করব। এবার যদি এটাকে ইনিশিয়ালাইজ না করি তাহলে প্রবলেমটা কোথায় হতে পারে, ধর আগে একটা প্রোগ্রাম করেছি যার মধ্যে এফ বলেই একটা ভ্যারিয়েবল রেখেছিলাম, ঠিক আছে, এফ বলে একটা ভ্যারিয়েবল রেখেছিলাম। তো প্রোগ্রাম কী করে অনেক সময় ভুল করে আগের প্রোগ্রামের যে এফ এর ভ্যালু এই নতুন প্রোগ্রামের মধ্যে সেটাকে ঢুকিয়ে দেয়, তাহলে কী হলো একটা ভুল রেজাল্ট আসবে। এই ভুল রেজাল্টটাকে বলা হয় দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য গার্বেজ ভ্যালু, গার্বেজ। যাতে এই গার্বেজ ভ্যালুটা না আসে সেই জন্য আমাদের কী করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়। এবার যোগের ক্ষেত্রে মানে যখন সাম করছি, সামের ক্ষেত্রে আমরা কী করি, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি। কেন, তার রিজন হচ্ছে কোনো কিছুর সাথে 0 যোগ করলে ওভারঅল রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়ে না। আর ফ্যাক্টোরিয়াল মানে কি, গুণ, প্রোডাক্ট, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কী করছি, ইনিশিয়ালাইজ করি 1 দিয়ে। কেন, কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করলে তার মধ্যে রেজাল্টটা, কিন্তু যদি এফ এর ক্ষেত্রে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতাম তাহলে টোটালটা হতো, দিয়ে তার সঙ্গে ইন্টু 0 করা মানে কি 0 হয়ে যেত পুরো রেজাল্টটা, বুঝলে একটা। আর যদি সামের ক্ষেত্রে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতাম, যোগফলটা হলো তার সঙ্গে 1 বেড়ে গেল, মানে ভুল রেজাল্ট পেলাম। ওই জন্য যোগের ক্ষেত্রে সবসময় 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয় সামের ক্ষেত্রে, আর প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়। এই ইনিশিয়ালাইজেশনের কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে যোগ হলে সেখানে 1, যোগ হলে 0, আর আমার যদি হয় ফ্যাক্টোরিয়াল হয় বা গুণ হয়, যেখানেই গুণ হচ্ছে সেখানে আমাদের 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে। এবার তাহলে কি হলো, তাহলে আইটা লুপের জন্য তাকে ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে, কারণ 1 অবধি আসবে বলে। এবার দেখ মনে মনে ভাব, ইফ আই লেস দেন এন, এনটা হচ্ছে নাম্বার 5, আয়ের প্রথম ভ্যালু কত 1, 1 কি লেস দেন ইকুয়ালস টু এন, হ্যাঁ 1 তো লেস দেন এন 5, তার মানে ইয়েস হচ্ছে। তখন করছি এফ ইকুয়ালস টু এফ ইন্টু আই, এফ ইকুয়ালস টু এফ এর ভ্যালু কত 1 ইন্টু আয়ের প্রথম ভ্যালু কত 1, তাহলে 1 ইন্টু 1 এফের মধ্যে ঢুকলো, আর 1 এর ভ্যালুটাকে 1 বাড়ালাম, মানে কি 1 + 1 হয়ে গেলো 2, তাহলে আয়ের ভ্যালু এখন 2। আবার এখানে গেল, এখন আয়ের ভ্যালু 2, 2 ইজ লেস দেন 5, এন এর ভ্যালু তো 5, তাহলে ইয়েস। তাহলে এফ ইকুয়ালস টু এফ এর ভ্যালু এটা এখন এই মুহূর্তে ইন্টু আই এর ভ্যালু কত 2, বুঝলো, দিয়ে আই ইকুয়ালস টু আই + 1, কত হলো, আই এর ভ্যালু হলো 3। আবার এখানে গেল, আবার চলে এলো এখানে 3 লেস দেন ইকুয়ালস টু 5 কি, হ্যাঁ 3 লেস দেন তো 5, দুটো একসাথে হবে না, লেস দেন ইকুয়ালস টু কখনো একসাথে হবে না, লেস দেন হবে দিয়ে লাস্টে কি ইকুয়ালস টু হবে, ঠিক আছে। 3 লেস দেন 5, আবার চলে এলো এখানে এফ ইকুয়ালস টু এটা এফ এর ভ্যালু এই মুহূর্তে ইন্টু আয়ের ভ্যালু কত 3, আই + 1 কত হলো 4 হলো, এখানে চলে এলো 4 লেস দেন 5, ভ্যালিড, ইয়েস। তাহলে এফ ইকুয়ালস টু এটা এফ এর ভ্যালু ইন্টু আয়ের ভ্যালু 4, আই ইকুয়ালস টু আই + 1, আয়ের ভ্যালু কত হলো 5 হলো, এখানে চলে এলো ইফ আই লেস দেন ইকুয়ালস টু 5, এখন 5 লেস দেন 5 না, এখন 5 ইকুয়ালস টু 5, বুঝলো একটা। তাহলে এখনও ভ্যালিড, তাহলে ইয়েস। তাহলে এফ ইকুয়ালস টু এটা এফ এর ভ্যালু ইন্টু আয়ের ভ্যালু কত 5, এটা কি, এটাই তো ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, আয়ের ভ্যালু হয়ে গেল 6। এবার চলে এলো 6 লেস দেনও 5 নয়, 6 ইকুয়ালস টু 5 নয়, তাই তো, তার মানে কী হয়ে গেল, নো হয়ে গেল কন্ডিশনটা, তখন ফ্যাক্টোরিয়াল ইজ দিয়ে এফটাকে প্রিন্ট করে দিলাম, স্টপ হয়ে গেল। ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। এবার নেক্সট আসছি আমরা এইচসিএফ অ্যান্ড এলসিএম, এটা করব আর প্রাইম নাম্বার করব, এই কটা করলে আমাদের প্রায় 16-17 খানে ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আচ্ছা দেখ, বলছে ড্র আ ফ্লো চার্ট টু ডিডিউস এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর লোয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, এইচসিএফ আর এলসিএম প্রোভাইডেড বাই 2 ইউজার। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তাহলে কী করছে, বলছে ড্র আ ফ্লো চার্ট টু ডিডিউস এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 2 নাম্বার প্রোভাইডেড বাই দ্য ইউজার। স্টার্ট টেক এনি 6 ভ্যারিয়েবল, এখানে 6টা ভ্যারিয়েবল নিচ্ছে, এখানে একই রকমভাবে এটা করবে, ঠিক আছে, বোঝা গেল একটা। এবার দেখ এখানে কি করছি, ইনপুট এম এন দুটো ভ্যালু নিলাম, ইনিশিয়ালাইজ করছি ইউ এর মধ্যে এম দিয়ে, মানে এম এর ভ্যালুটাকে ইউ এর মধ্যে ঢোকাচ্ছি, ভি এর ভ্যালুটাকে এন এর মধ্যে ঢোকাচ্ছি, ঠিক আছে। ইফ
এন নট ইকুয়ালস টু, যদি এন এর ভ্যালু নট ইকুয়ালস টু 0 হয় তখন কী করবো, টি ইকুয়ালস টু এন মড 10, দুটোকে আমরা যখন ফ্যাক্টোরিয়াল করি, ঠিক আছে, আমরা কী করি দেখ, আমরা যখন করি, আমাদের যখন এই করি, ধর বললাম কি 12কে 24 দিয়ে করছি, ঠিক আছে, তো 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে, এই সেম কত 12 হচ্ছে এলসিএম, তাহলে একে মড করে একে রাখছি। এবার এন্ড, এবার কী করি, ধর এখানে যে কিছু থাকে সেইটাকে তো আবার নিয়ে এখানে, এটাকে আবার এখানে নিয়ে চলে আসি, তাই তো, তাহলে কী হলো দেখ, এনটা যেটা সেটা এখন এম হয়ে গেল, ঘুরে গেল, আর এন ইকুয়ালস টু টি, যেটা টি ছিল এন হয়ে গেল, এরকম ঘুরে যায় দিয়ে এরমভাবে চলতে থাকবে যতক্ষণ না হচ্ছে, দিয়ে লাস্টে কী হচ্ছে, নো হলে এল ইকুয়ালস টু ইউ ইন্টু ভি বাই এম করে দিলাম, দিয়ে প্রিন্ট করে দিলাম জিসিডি এলসিএম। এবার নেক্সট টাইম এইটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলে প্রাইম নাম্বার। আচ্ছা, প্রাইম নাম্বার কাকে বলে জানা আছে? হোয়াট ইজ প্রাইম নাম্বার, কাকে বলে? যে নাম্বার, ভালো করে শোন, যে নাম্বার 1 এবং নাম্বার ইটসেলফ ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল যায় না। যেমন 5কে কী দিয়ে ডিভাইড করা যায়, 1 দিয়ে ডিভাইড করা যায় আর 5 দিয়ে ডিভাইড করা যায়। যেমন 7 1 দিয়ে আর 7 দিয়ে যায়। তাহলে এইগুলো হচ্ছে প্রাইম নাম্বারের এক্সাম্পল। বলছে টেক এনি 3 ভ্যারিয়েবল সে NID, ঠিক আছে, NID 3টে ভ্যারিয়েবল নিলাম। এখানে সেই একই গল্প, এই লোকটা কি মানে ছোটো লোক ছিল যে একটা ইয়ে যায় না, তো টেক এনি 3 ভ্যারিয়েবলস সে NID, ইনিশিয়ালাইজ করবো ডিকে 0 দিয়ে, I ইকুয়ালস টু 1 করলাম, আর ঠিক আছে ডি বলে ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, আইটা লুপের জন্য লাগছে ওই জন্য 1, আর ইনপুট n নিচ্ছি কেন, দেখো যে নাম্বারটাকে আমি প্রাইম নাম্বার চেক করবো সেটাকে n এর মধ্যে ঢুকবে, ঠিক আছে, যে নাম্বারটাকে আমি প্রাইম নাম্বার হিসেবে চেক করছি তার ভ্যালুটাকে আমি n এর মধ্যে ঢোকাচ্ছি। এই যে ভিডিওটা করছি এটা পুরো ইউটিউবে আপলোড করে দেবো, তোকে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, তোর পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে, আমার অন্য গ্রুপেও দেবো। তো এবার দেখ তাহলে কী হলো, ধর মনে মনে ভাব আমি n এর মধ্যে কত নিয়েছি, n এর মধ্যে নিয়েছি 5। সবসময় না যে কোনো প্রোগ্রাম বুঝতে গেলে এই ভ্যালু দিয়ে সবসময় বোঝার চেষ্টা করতে হয়, কারণ এই ভ্যালুটা দিলে কনসেপ্ট যে লজিকটা আছে সেই লজিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, সব কিছু লজিক মানে প্রোগ্রাম পুরোপুরি লজিকের উপর দাঁড়িয়ে রয়েছে। বলছে ইফ আই লেস দেন ইকুয়ালস টু n, আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ করছে কত 1 থেকে, এখন আর n এর ভ্যালু কত 5, তাহলে 1 লেস দেন 5, এখন তাহলে ইয়েস হচ্ছে, ইয়েস হলে কী হবে কি, আমি চেক করছি nকে i দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা, মানে 5 mod 1 যদি 0 ইয়েস হয় তখন d এর ভ্যালু 1 বাড়বে। আচ্ছা আমরা জানি কি, আমি কি করছি 1 থেকে n অবধি ভাগ করে দেখছি, তাহলে কবার ভাগ যাওয়ার কথা, দুবার ভাগ যাওয়ার কথা, একবার 1 দিয়ে যাওয়ার কথা, একবার, তাহলে প্রথমে 1 দিয়ে গেল, তাহলে d এর ভ্যালু কত হলো, এখন একবার 1 হলো, i ইকুয়ালস টু i প্লাস 1, ঠিক আছে, i প্লাস 1 হয়ে আবার এখানে চলে এলো, i এর ভ্যালু কোন 2 লেস দেন 5 ভ্যালিড, ইয়েস হলো, আবার 5কে 2 দিয়ে মড করছি, 5কে 2 দিয়ে মড করে 0 হয় কি, হয় না তো, তখন নো হলো, নো হওয়ার পরে i এর ভ্যালু শুধু বাড়ছে, আবার চলে গেল এখানে, ইফ মানে i এর ভ্যালু 3 হয়ে গেছে, 3 দিয়ে ভাগ করেও যাবে না, তাহলে নো হবে, i এর ভ্যালু 4 হলো, তাও যাবে না, i এর ভ্যালু কী হবে 5 হলো, তাহলে এখন i এর ভ্যালু 5 মানে 5 ইকুয়ালস টু 5, ইয়েস হচ্ছে। এবার চেক করছি 5, n এর ভ্যালু 5, তো মড i এর ভ্যালু কত, এখন 5 মড 5 কত হচ্ছে 0 হচ্ছে, তখন কী হলো, d এর ভ্যালু আবার 1 বাড়লো, তাহলে d এর ভ্যালু 1 ছিল, 1 প্লাস 1 হয়ে গেল 2, বোঝালো একটা 2 হয়ে গিয়ে এখানে চলে এলো। এবার এখন কী হতে হচ্ছে দেখছে, এখন আর i এর ভ্যালু 6 হয়ে গেছে, তাহলে এখন আর এইদিকে যাবে না, নো এ চলে আসবে। এবার চেক করছি d এর ভ্যালু যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 হয়, 3 বা 3 এর বেশি যদি ইয়েস হয়, তাহলে হওয়া উচিত কত, 2 হওয়া উচিত, 3 বা 3 এর বেশি হয়ে গেলে কী হবে, তখন এটা নাম্বার ইজ নট প্রাইম, আর যদি নো হয় তাহলে নাম্বার ইজ প্রাইম, প্রোগ্রাম স্টপ। বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এই কটা হচ্ছে আমার ফ্লো চার্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা নেক্সট যেটা করছি সেটা হচ্ছে অ্যালগোরিদম কাকে বলে। আচ্ছা অ্যালগোরিদম কী জিনিস, অ্যালগোরিদমের ক্ষেত্রে কিছু নেই, ফ্লো চার্ট বুঝে গেছি মানে অ্যালগোরিদমও বুঝে যাবো। বলছে দেখ অ্যালগোরিদম ইজ এ লাইন অর লাইন রিটেন ইন প্লেন ইংলিশ অ্যান্ড ক্লিয়ারলি আনঅ্যাম্বিগুয়াস। অ্যানঅ্যাম্বিগুয়াস কথাটা মানে কি, অ্যাম্বিগুয়াস কথাটা মানে হচ্ছে এটা জটিল, আনঅ্যাম্বিগুয়াস মানে যেটা সরল, ইজি, মানে এটা একদম ইজিলি বোঝা যায়। প্রেজেন্ট ইন সিরিজ অফ স্টেপস, যদি কোনো প্রবলেমকে আমরা স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এরকম করে লিখি সেটাকে বলি অ্যালগোরিদম।
আর সেই প্রবলেমটাকে যখন আমরা পিকচারের সাহায্যে রিপ্রেজেন্ট করছি এটা কী হয়ে যায়, ফ্লো চার্ট হয়ে যায়। তার মানে কি অ্যালগোরিদম আর ফ্লো চার্টের মধ্যে বেসিক ডিফারেন্স কিছুই নেই। ডিফারেন্স কোথায়, অ্যালগোরিদমকে ইংলিশ ছোটো ছোটো স্টেপ দিয়ে লিখি, আর ফ্লো চার্টকে ওই প্রবলেমটাকেই আমরা কী করি, পিকচারের সাহায্যে যে বিভিন্ন পিকচার্সগুলো নিচ্ছি সেই পিকচারের সাহায্যে রিপ্রেজেন্ট করছি, এটা হয়ে যাচ্ছে ফ্লো চার্ট। বোঝা গেল? আচ্ছা, ইচ অ্যালগোরিদম অ্যাবাইডস সার্টেন ফিচার্স কি ইনপুট, ঠিক আছে, প্রত্যেক অ্যালগোরিদমে কিছু ইনপুট নেবে, হ্যাজ সার্টেন ইনপুট, আফটার প্রসেসিং দ্য গিভেন ইনপুট ইট পাবলিশ দ্য কারেক্ট ইনফরমেশন আর রেজাল্ট, প্রসেস করার পর রেজাল্ট প্রোভাইড করবে। আউটপুট, এভরি অ্যালগোরিদম প্রোভাইড সার্টেন রেজাল্ট আর আউটপুট, কিছু রেজাল্ট বা আউটপুট প্রোভাইড করবে। দ্য আউটপুট অর রেজাল্ট ইজ অ্যাভেলেবল ইন দ্য মিডল অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেসিং, প্রসেসিংয়ের মিডলে বা এন্ডে হয়ে যাবে। ফাইনাইটনেস, দেখো একটা জিনিস কি, এই অ্যালগোরিদম এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি এটা ফাইনাইট, মানে এটা ইনফাইনাইট নাম্বার অবধি চলবে না, কিন্তু অ্যালগোরিদম শেষ একটা জায়গায় গিয়ে হবেই, তার মানে ফাইনাইট। বলছে এনি অ্যালগোরিদম ক্যান নট রান ইনফাইনাইট টাইম, কোনো অ্যালগোরিদম কিন্তু ইনফাইনাইট বা অনন্তকাল ধরে চলতে পারে না। দ্য এক্সিকিউশন প্রসেস উইল বি কমপ্লিটেড আফটার সার্টেন স্টেপস, কিছু স্টেপসের পরে গিয়ে এটা ফিনিশ হবেই। নেক্সট কি ডেফিনাইটনেস অর আনঅ্যাম্বিগুয়াস, মানে কি ইচ লাইন অর স্টেপ অফ দ্য অ্যালগোরিদম শুড বি স্ট্রেট ফরওয়ার্ড, প্রত্যেকটা লাইন যেটা একদম সহজভাবে বোঝা যায় স্ট্রেট ফরওয়ার্ড হবে। সিম্পল, ক্লিয়ার অর প্রিসাইজ, নো লাইন শ্যাল হ্যাভ মাল্টিপল অর অ্যাম্বিগুয়াস মিনিং, কোনো লাইনে মাল্টিপল বা জটিল মিনিং থাকলে হবে না। নেক্সট হচ্ছে এফেক্টিভনেস, বলছে ইচ লাইন অর স্টেপ অফ অ্যালগোরিদম উইল ক্যারি স্পেসিফিক রেজাল্ট, যেটা কি নেক্সট লাইনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা এটা এটার মধ্যে অ্যাডভান্টেজও চলে আসছে। এই অ্যাডভান্টেজটা দেখে নিই, অ্যাডভান্টেজ পরীক্ষায় আসে, ঠিক আছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যালগোরিদম, বলে কি দেখো এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যালগোরিদম, বলে দেখো দ্য স্টেপ বাই স্টেপ রিপ্রেজেন্টেশন অফ সলিউশন অফ এনি প্রবলেম ইজ অ্যান অ্যালগোরিদম, দিস মেক্স দ্য সলিউশন ইজি টু আন্ডারস্ট্যান্ড বাই দ্য ইউজার। বোঝা গেল, স্টেপ বাই স্টেপ প্রবলেম, এটার ফলে কি হচ্ছে ইউজার সহজে বুঝতে পারে। ইট ডাজ নট ডিপেন্ড অন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে না। মানে কি তুমি সি এর জন্য যে অ্যালগোরিদম লিখছো, সি প্লাস প্লাসের জন্য অ্যালগোরিদম সেম, জাভার জন্য অ্যালগোরিদম সেম, কিন্তু যখন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছ তখন সেই ল্যাঙ্গুয়েজের মতো করে লিখতে হচ্ছে, কিন্তু সব প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম কিন্তু সেম হবে। বুঝা গেল একটা, যে প্রোগ্রামিং হোক। বলছে দেখ ইট ডাজ নট ডিপেন্ড অন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড ইভেন উইদাউট দ্য নলেজ অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইডিয়াটা নাও থাকে, তাও তুমি অ্যালগোরিদম দেখে বুঝতে পারবে ব্যাপারটা। 3 নম্বর বলছে কি স্পেসিফিক মেথডস আর ইউজড ইন অ্যালগোরিদম, কিছু কিছু স্পেসিফিক মেথডস ইউজ করা হয়। নেক্সট কি ইচ স্টেপ অফ অ্যালগোরিদম ইজ এ সেট অফ স্পেসিফিক লজিক্যাল স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেপে কিছু লজিক্যাল স্টেটমেন্ট থাকবেই। আর কি ইউজিং অ্যালগোরিদম এনি লার্জ প্রবলেম ইজ ডিভাইডেড ইন্টু স্মলার দেখো যদি আমাদের অ্যালগোরিদম যখন করছি তখন একটা বড় প্রবলেম নিয়েছি, সেই বড় প্রবলেমটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করছি, তাহলে কি সুবিধা হচ্ছে বুঝতে। কিন্তু অ্যালগোরিদমের কিছু ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে, এটাও কিন্তু পড়ে রাখতে হবে আমাদের। ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যালগোরিদম বলছে কি ইট টেক্স মাচ টাইম টু রাইট অ্যালগোরিদম, অ্যালগোরিদম লিখতে অনেকটা সময় লাগে। ইফ নট রিটেন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইট জাস্ট অ্যান আইডিয়া হাউ কম্পিউটার, বলছি যদি তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাও লেখো তাহলে এটা জাস্ট একটা আইডিয়া দেবে, আর কিছু করবে না। ঠিক আছে, এই দুটো ডিসঅ্যাডভান্টেজ। এবার দেখ আমাদের সিম্পল কিছু অ্যালগোরিদম লেখার শিখিয়ে দিচ্ছি। বলছে দেখ লেট টু ভ্যারিয়েবল, আমরা এইগুলো বুঝতে পারবো এবার, যেহেতু ফ্লো চার্ট এগুলো বুঝে গেছি, অ্যালগোরিদম বোঝা আমি 2-3টে অ্যালগোরিদম বুঝে ছেড়ে দিচ্ছি। বলছে ইনপুট ভ্যালু এ অ্যান্ড বি, ইনপুট দ্য ভ্যালু এ অ্যান্ড বি এর ভ্যালু নিলাম স্টেপ 1-এ, দুটো আমরা যোগ করছি। স্টেপ 2-তে কী হচ্ছে এস ইকুয়ালস টু এ বি, মানে সামেশন উইল বি স্টোর্ড ইন এস। স্টেপ 3-তে প্রিন্ট রেজাল্ট করছি এস, 4-এ করছি স্টপ। বুঝে গেল? এবার দেখ নেক্সটটায় দুটো নাম্বারের মাল্টিপল করছি, তাই ধর ইনপুট ভ্যালু করলাম কি স্টেপ 1-এ ইনপুট করলাম কি এ বি সি, স্টেপ 2-তে করছি কি এস ইকুয়ালস টু 3টে নাম্বারকে মাল্টিপ্লাই করে তার রেজাল্টটাকে এসের মধ্যে রাখলাম, প্রিন্ট করলাম এস, স্টপ। ঠিক আছে, এরপর 3-এ দেখ এই দেখ অ্যালগোরিদম ওই যেগুলো আমরা ফ্লো চার্ট করেছি সেগুলোকে এবার অ্যালগোরিদম, মানে তুই পারবি এবার করতে, জাস্ট স্টেপ ওয়াইজ লিখতে হবে ওটাকে। বলছে দেখ ইনপুট এটা হচ্ছে কি এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ সার্কেল, ঠিক আছে, এরিয়া পেরিমিটার বার করছি, তাহলে ইনপুট ভ্যালু আর, তাহলে এম কি এম হচ্ছে কি পাই আর স্কোয়ার, মানে এরিয়াটা স্টোর হচ্ছে এম এর মধ্যে, আর পেরিমিটার মানে কি 2 পাই আর, এটা স্টোর হচ্ছে এন এর মধ্যে। প্রিন্ট করছি এরিয়া, এম এম এর মধ্যে এরিয়া রয়েছে, এমটা প্রিন্ট করলাম আর পেরিমিটারটা এন এর মধ্যে করলাম, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। বোঝা গেছে? এবার কন্ডিশনালের ক্ষেত্রে যদি শর্ত থাকে তখন কি হবে দেখো, তো দুটো নাম্বার, এই প্রোগ্রামটা কি দুটো নাম্বার রয়েছে, দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা দিচ্ছে, তাহলে কি হচ্ছে দেখ ইনপুট ভ্যালু ফর এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে ইনপুট নিলাম। ইফ এ গ্রেটার দেন বি, যদি ইফ এর ভ্যালু বি এর থেকে বড় হয় তখন কি প্রিন্ট করবো, দেন প্রিন্ট করবো এ ইজ ম্যাক্স, আর যদি না হয় স্টেপ 3-তে করবো কি
বি ইজ ম্যাক্স, এই প্রোগ্রামটা স্টপ। বোঝা গেল এটা? আমি যে যে ফ্লো চার্টগুলো করেছি সেগুলো কি অ্যালগোরিদম, বুঝতে পারছিস? পরপর রয়েছে। নেক্সট, রাইট এন অ্যালগোরিদম টু লার্জেস্ট অ্যামং দ্য 3 নাম্বার, 3টে নাম্বারের মধ্যে যেটা লার্জেস্ট। তাহলে কি হলো, ইনপুট ভ্যালু ABC নিলাম, ইফ এ গ্রেটার, স্টেপ 2তে কি লিখছি, ইফ এ গ্রেটার দ্যান বি, দেন কী করছি 2.1, মানে দেখ এই যে 2.1 কেন লিখছি, এই স্টেপ 2 এর এটা সাব পয়েন্ট, বোঝালো একটা? 2.1 মানে হচ্ছে স্টেপ 2 এর সাব পয়েন্ট। এবার করছি কি, ইফ এ গ্রেটার দ্যান সি, এ বি এর থেকে বড়, এটা ট্রু হয়েছে, তখন চেক করছি ইফ এ কি সি এর থেকে বড়। যদি এ সি এর থেকেও বড় হয় তখন কী করবো, তখন 2.1.1 মানে 2.1 এর আবার 1 কী করছি, প্রিন্ট করছি এ ইজ ম্যাক্স, নাহলে 2.2 এলস, 2.2 এ এলস চলে এলো, এখানে প্রিন্ট সি ইজ ম্যাক্স। যদি এটা তারপরে কী হচ্ছে, এলস সিতে চলে এলাম, 3.1 বি গ্রেটার দেন সি কিনা চেক করছি, যদি ইয়েস হয় তাহলে 3.1 এর 1 প্রিন্ট বি ইজ ম্যাক্স, এলস প্রিন্ট সি ইজ ম্যাক্স, এই প্রোগ্রাম স্টপ হয়ে গেল। বোঝা গেল? আর একটা করাচ্ছি, এবার পারবে করতে করতে করতে, অসুবিধা হবে না। অ্যালগোরিদম ওই লিপ ইয়ারের, যেটা আমি এই মুহূর্তে ফ্লো চার্টে করালাম সেটাই। ফ্লো চার্টের কনসেপ্টটা মনে আছে যে 100 দিয়ে ভাগ করলে দেখবো 400 দিয়ে ভাগ করছে যাচ্ছে কিনা, 100 দিয়ে ভাগ গেলে 400 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার, আর যদি 100 দিয়ে ভাগ না যায় তখন 4 দিয়ে ভাগ করে দেখবো। এই হচ্ছে কনসেপ্ট পাতি। তাহলে কি হচ্ছে, ইনপুট ভ্যালু ফর এ, ইয়ারটা নিলাম এর মধ্যে, স্টেপ 2তে কি হচ্ছে কি, ইফ এ মড 100, 100 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, দেন 2.1 সাব হেডিং, 400 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যদি 400 দিয়ে ভাগ যায় তখন কি করবো 2.11 কী করছে, এটা লিপ ইয়ার, যদি না হয় এলসে চলে এলো 2.2 নট এ লিপ ইয়ার। এবার যদি 100 দিয়ে ভাগ না যায় তখন এলসে, এই স্টেপ 3 এলসে চলে এলাম, ইফ এ মড 4 মানে এ কি 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যদি যায় তাহলে 3.11 প্রিন্ট লিপ ইয়ার, এলস নট এ লিপ ইয়ার, এই প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই অবধি থাকলো আমাদের। তাহলে এবার অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, একদম প্রপার হয়ে গেছে, ঠিক আছে?